দর্শক, আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল আনুষ্ঠানিকভাবে শুরু করার অনুমোদন পেয়েছে। আর সেই অনুমোদনটি পাওয়ার জন্য যিনি এই সিলেট 1 আসনের এমপিও বটে, সেই মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের ঐকান্তিক প্রচেষ্টা, তার জনগণের প্রতি দেওয়া যে ভালোবাসা এবং যে কমিটমেন্ট, সেটার থেকেই তিনি সেই যাত্রা শুরু করেছেন বলে আমরা মনে করি। আমি কথা না বাড়িয়ে দর্শক একটু রিপোর্টটা পড়ে নিই, তারপরে এটা ছাড়াও জনাব খন্দকার মুক্তাদিরের যে বিষয়গুলোতে সিলেট শহরের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং আরও যে কয়েকটি বিষয় তার অতীব জরুরি বিবেচনায় তার কার্যক্রম এবং তার নেতৃত্ব জনগণের সামনে প্রশংসায় বাসবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দর্শক, প্রথমেই তার এই রিপোর্টটা দেখে আমরা যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন পেয়েছে 250 শয্যার জেলা হাসপাতাল। এর ফলে দীর্ঘদিন ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাসপাতালটি দ্রুত চালুর আশা করছেন সংশ্লিষ্টরা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ গতকাল জনাব বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির এইটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, আলহামদুলিল্লাহ, আজ সিলেটে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়িত হলে এই অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবার অধিকতর সুযোগ পাবে। সিলেটবাসীর এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। নগরীর চৌহাট্টা এলাকায় প্রায় 85 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির কাজ 2023 সালে শেষ হলেও প্রশাসনিক জটিলতা এতদিন চালু করা সম্ভব হয়নি। ফলে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ হাসপাতালটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল। গত 31 মে সিলেট সফরকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হাসপাতালটি দ্রুত চালুর আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে 1200 শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান। যে কারণে আমার এই রিপোর্টটা করা। দর্শক, আমি আলোচনায় পরে। দর্শক, ভবনের মধ্যে 8 তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে এবং হাসপাতালটিতে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টার, আউটডোর বিভাগ, কেবিন ও আধুনিক ওয়ার্ডের ব্যবস্থা রয়েছে। তবে এখনও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে। এ বিষয়ে দীর্ঘদিন সিদ্ধান্ত না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা আশা করছেন আনুষ্ঠানিক অনুমোদনের পর দ্রুত জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে হাসপাতালটি চালু করা হবে। এতে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন হবে। দর্শক, এটার আমি যদি এখানে একটু সংক্ষেপে বলি, দর্শক, জনাব খন্দকার মুক্তাদির নিঃসন্দেহে একজন পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজের মানুষ এবং তার নির্বাচনের সময় আমি নিজেও ব্যক্তিগতভাবে তার সাথে প্রায় প্রতিটি মিটিংয়েই বলা যাবে ছিলাম এবং তার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা আমি লক্ষ্য করলাম এবং যে উচ্চাকাঙ্ক্ষা যদি বলি আমি, বা প্রত্যাশা মানুষের, যে তিনি নির্বাচিত হলে মানুষের হয়ে কাজ করতে পারবেন এবং সর্বোপরি তিনি একজন আমি অনেকের ব্যাপারে অনেক সমালোচনা থাকলেও তার ব্যাপারে যেটা আমি অবজার্ভ করেছি দর্শক, যে অত্যন্ত পরিচ্ছন্ন এবং এবং খুব সৃজনশীল একজন মানুষ এবং অত্যন্ত পরিকল্পিত উপায়ে ঠান্ডা মাথায় তিনি কাজগুলো করতে পারেন। আর সে কারণেই জনগণের নির্বাচনের সময় যে উচ্চাকাঙ্ক্ষা দেখেছি, জনগণের যে প্রত্যাশা দেখেছি, সেটার আলোকেই তিনি কাজ করবেন আগামী 5 বছর এবং এই সিলেটকে একটি শান্তির জনপদ এবং চিকিৎসার ক্ষেত্রে জনগণের যে দুরবস্থাগুলো আছে তিনি সেটা দূর করবেন। এই দুরবস্থাগুলো দূর করার জন্য তার যে বিষয়গুলোতে নজর দেওয়া দরকার দর্শক, তিনি অবশ্যই বুঝেন। তারপরেও আমরা একটু সামনে যদি নিয়ে আসি, তিনি অবশ্যই, এবং এই কথাগুলো যদি তার কানে যায়, নিশ্চয়ই আমি মনে করি তিনি সেই ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন। আমি প্রথমেই যদি বলি যে ওসমানী মেডিকেল কলেজের আধুনিকায়ন করতে হবে। ওসমানী মেডিকেল কলেজের অনেকগুলো সমস্যা আছে, আধুনিকায়ন তো আছেই, এটার সাথে পরিচ্ছন্নতার একটা বড় ইস্যু। হসপিটালে ঢোকার পর যে দুর্গন্ধ এবং দেখা গেছে যে ম্যানেজমেন্টে এবং ডাক্তারদের নিয়মিত উপস্থিত না থাকা, রোগীদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, এই বিষয়গুলা নিরসনকল্পে আমরা প্রত্যাশা করি তিনি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করে দ্রুতই এগুলা সমাধান করার চেষ্টা করবেন। সিলিং এবং রেফারেল সিস্টেম চালু করা, শহরের উপর চাপ
কমাতে তিনি প্রতিটি ওয়ার্ড বা থানা পর্যায়েও যদি কেবলমাত্র এক্সপার্ট ডাক্তার কাউকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করে কেবল তখনই তাকে ওই জায়গায় নিয়ে আসার দরকার। অন্যথায় সবাইকেই থানা সদর থেকে এখানে এসে জনবল যে পরিমাণ আছে এটার উপর চাপ বাড়ানোর কিংবা মূল হসপিটালটা সিলেটের ওসমানী হসপিটালে অতিরিক্ত চাপ বাড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আশা করি তিনি সেই ব্যাপারটা যথাযথ কর্তৃপক্ষের সাথে বসে আলোচনা করবেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, ক্যান্সার এবং হৃদরোগের আধুনিক চিকিৎসা। সিলেটে ক্যান্সার, কিডনি এবং হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য পূর্ণাঙ্গ ও সাশ্রয়ী বিশেষায়িত কেন্দ্র স্থাপনে তিনি ভূমিকা রাখতে পারেন এবং ফলে রোগীদের ঢাকা বা দেশের অন্যান্য স্থানে যাওয়ারও প্রবণতা এবং খরচটাও কমবে। কারণ সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং অপেক্ষাকৃত বাংলাদেশে একটি ধনী জেলাও বটে। কাজেই সেখানে হয়তো অর্থ মানুষ খরচ করতে পারবে, কিন্তু ঢাকায় যাওয়া এবং আসা তার যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে হ্যাসেল, এইটার থেকে বাঁচার জন্য যদি সিলেটেই এই ক্যান্সারের বা অন্য আরও যে জটিল চিকিৎসাগুলো আছে হৃদরোগের বিশেষ করে যদি এখানে করা যায়, এবং আমি প্রত্যাশা করব এবং সিলেটবাসীকে প্রত্যাশা করে মাননীয় মন্ত্রী আপনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। আরেকটা ব্যাপার আছে, ফ্রি ফ্রন্টলাইন ক্লিনিক এবং ডায়াগনস্টিক ক্যাম্প। সামাজিক উদ্যোগের মাধ্যমে শহরের দরিদ্র ও নিম্নবিত্ত এলাকাগুলোতে নিয়মিত ফ্রি ফ্রন্টলাইন মেডিকেল ক্যাম্প এবং সুলভে রোগ নির্ণয়ের বা ডায়াগনোসিস করার ব্যবস্থা করা যেতে পারে। এটি অবশ্যই একটু জটিল এবং ব্যয়সাপেক্ষ ব্যাপারও, তবে সেটা যে অসম্ভব আমি সেটা বলবো না মাননীয় মন্ত্রী। কারণ হচ্ছে ধরুন আপনি বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যদি একটা আপনি শিডিউল দিয়ে দিলেন যে এই ওয়ার্ডে যারা অতি দরিদ্র আছে বা যারা হসপিটালে যাওয়ার মতো তাদের কোনো অর্থবিত্ত নেই, সেই মানুষগুলোর জন্য অনেক ডাক্তার আছে কিন্তু ফ্রি চিকিৎসা দিতে প্রস্তুত আছে। সে যে দলের হোক, বিএনপি হোক, জামাতের হোক বা আওয়ামী লীগ জাতীয় পার্টি যে দলই হোক না কেন, স্বাস্থ্যসেবায় অন্তত জনগণকে সেবা দিতে অনেক ডাক্তার কিন্তু ফ্রি এবং এই মানবিক কাজটি করার জন্য তারা প্রস্তুত আছেন। প্রয়োজন আমাদের উদ্যোগের। প্রবাসী রেমিটেন্সের সঠিক ব্যবহার, এই ব্যাপারে আমি নিজেও একজন প্রবাসে থাকা মানুষ। নিয়মিতই আমি বাংলাদেশের সমস্যা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি নিয়ে কথা বলে থাকি। মাননীয় মন্ত্রী, প্রবাসীদের কাছে সত্য কথা বলতে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে। দে ওয়ান্ট টু ইনভেস্ট ইন বাংলাদেশ ইন ডিফারেন্ট সেক্টর, বাট যেটা করতে হবে আবারও বলবো যে উদ্যোগের প্রয়োজন এবং সমন্বয়ের প্রয়োজন। আপনি সে ব্যাপারেও সিলেটে যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন বা অন্যান্য দলেরও আছেন এবং প্রবাসীদের সাথে সমন্বয় করে যদি উদ্যোগগুলো নেন, প্রবাসীরা এখানে আর্থিকভাবে তারা অবশ্যই নিজেরা সংযুক্ত হবেন এবং দেশের মাটি ও মানুষের প্রতি তাদের যে ভালোবাসা এবং যে টান, শিকড়ে টানে তারা সেখানে ইনভেস্ট করতেও প্রস্তুত আছেন। স্বাস্থ্য সচেতনতা, মহামারী যাই হোক সেটা, এবং ইয়েস, যেটা সবচেয়ে বেশি জরুরি মাননীয় মন্ত্রী, আমি জানি আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, কিন্তু যেহেতু আপনি সিলেট শহরের সিলেট 1 আসনের বাংলাদেশের প্রেস্টিজিয়াস আসনটির এমপিও বটে, বেজাল ওষুধ এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতি মানুষ কিন্তু বিরক্ত। বেজাল ওষুধ, অবশ্যই ওষুধ কোম্পানি বেশিরভাগই ঢাকা শহর কেন্দ্রিক, অন্যান্য জেলা শহরে কিছু ওষুধ কোম্পানি আছে, কিন্তু সেই ওষুধটা তো সিলেট শহরেও আপনার বিক্রি করা হচ্ছে। অনেক সময় দেখা গেছে যে হসপিটালে যখনই অভিযান চালানো হয় তখন দেখা যায় যে ডেট এক্সপায়ার্ড ওষুধগুলো আছে। সেটার ব্যাপারে আমি মনে করি সিলেট জেলা প্রশাসনকে আপনি কঠোর নির্দেশনা দিবেন যাতে তারা নিয়মিতই এই ফার্মেসিগুলোকে মনিটরিংয়ে রাখে এবং কোনো ফার্মেসি যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখে এবং এতে করে জনগণের স্বাস্থ্যসেবা ঝুঁকির মধ্যে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ডায়াগনস্টিক সেন্টার, এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে ডাক্তারদের নৈতিকতার ব্যাপার। কিছু ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে তাদের এক ধরনের ডুগ সাজুস আছে, তারা এখানে থেকে যদি টেস্টগুলো করান তারা একটু এখান থেকে কমিশন পান, এক। দ্বিতীয়ত হচ্ছে তারা অপ্রয়োজনীয়, যেটা খুব স্বাভাবিকভাবেই সাধারণ নলেজই ধরার কথা না করে তারা আননেসেসারি, সব ক্ষেত্রে যে হয় আমি সেটা বলছি না দর্শক, বেশিরভাগ ক্ষেত্রেই তারা আননেসেসারি মানুষগুলোকে টেস্টের পাঠান যাতে করে তাদের সেই কমিশন বাণিজ্যটা জিইয়ে রাখতে পারেন। এ ধরনের অনৈতিক কাজ থেকে নৈতিকতার দিক বিবেচনা করে এবং বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের যেখানে 70% মানুষেরই প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাওয়ার মতো আর্থিক সচ্ছলতা নেই, সেই মানুষগুলোকে যেন অহেতুক হয়রানি না করা হয় সেটার ব্যাপারে মাননীয় মন্ত্রী আপনি আপনার মনিটরিং জোরদার করবেন। মাননীয় মন্ত্রী, আপনাকে নির্বাচনের সময় আমি জনগণের যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, আবেগ, আনন্দ আর ভালোবাসা লক্ষ্য করেছি, সেই উচ্ছ্বাস আবেগকে আপনি ধরে রাখুন।
মানুষের ভালোবাসায় এই যে কাজটি করেছেন, নিশ্চয়ই সিলেটের 1 কোটি মানুষ কিন্তু আপনাকে বাহবা দিচ্ছে আপনার এই উদ্যোগের জন্য। তার কারণ সিলেট শহরে চিকিৎসা সেবা না পাওয়াটা মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ। কিছুটা হলেও এই 250 শয্যার হাসপাতালটি চালুর ফলে জনগণের ভোগান্তি লাঘব হবে, আমরা সেই প্রত্যাশাই করি। আজ এই পর্যন্তই।